খুলনা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা শেষ। অনেকের প্রশ্ন যে ভাই প্রশ্ন কঠিন হয়েছে নাকি সহজ, কাটমার্ক কত হবে। এরপরে তোমাদের 20 তারিখে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা হওয়ার কথা ছিল, কিন্তু এই বাংলাদেশের বর্তমান এই প্রেক্ষিতে ঢাকা বিশ্ববিদ্যালয় খুব একটা ভালো ডিসিশন নিছে যে তারা এখন পরীক্ষা নেবে না, তারা পরবর্তীতে পরীক্ষা নেবে। সো তারা পরবর্তীতে কবে পরীক্ষা নিতে পারে এটা নিয়ে অনেকে অনেক বেশি পাড়ায় আসো। সো তোমাদের এইসব প্রশ্নের সকল আনসার এই ভিডিওতে পেয়ে যাবা। যারা অ্যাডমিশন দিচ্ছ মাস্ট বি সবার জন্য এই ভিডিওটা সবাই দেখবা, কেমন। এবং তোমাদের যেহেতু খুলনা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা প্রথম, এইটা দ্বারা তোমাদের অ্যাডমিশন জার্নি শুরু হলো। যারা মেডিকেল নিয়েছিল তাদের তো মেডিকেল দ্বারা শুরু হয়েছে, কিন্তু ইঞ্জিনিয়ারিং বা ভার্সিটি ওয়ালাদের জন্য এইটাই প্রথম এক্সাম। সো এই পরীক্ষা থেকে তোমার শিক্ষা নিতে হবে, খুলনা বিশ্ববিদ্যালয়ের এক্সাম থেকে তোমার শিক্ষা নিতে হবে। পরীক্ষা ভালো বা খারাপ যাই হোক না কেন এইটা নিয়ে প্যারা নেওয়ার প্রয়োজন নাই। কিন্তু তুমি যদি এই পরীক্ষা থেকে শিক্ষা না নিতে পারো, এই পরীক্ষা থেকে শিক্ষা নিয়ে সেই ভুলগুলোকে শুধরাইতে না পারো, তাহলে তুমি একটা বিশ্ববিদ্যালয়ে চান্স পাবা না। লাখ লাখ স্টুডেন্ট কিন্তু চান্স পায় না। পড়াশোনা সবাই করে, তুমিও পড়াশোনা করছো, কিন্তু এক্সাম হলে গিয়ে পারো নাই। সো এই জন্যই এই ভিডিও সবার জন্য মাস্ট। তুমি কোন জায়গায় ভুল করতেছো, কি করতেছো, এটা তোমার এই ফার্স্ট এক্সাম থেকে সেটা শিক্ষা নিতে হবে যে তুমি কি ভুল করছো। এই ভুলগুলা যাতে পরবর্তী এক্সামগুলোতে না হয়, তুমি খুলনা বিশ্ববিদ্যালয়ে যেই ভুলগুলো করছো এই ভুলগুলো যাতে পরবর্তী বিশ্ববিদ্যালয়গুলোতে না হয়, তাহলে 100% তুমি চান্স পাবা। সো ভুলগুলো তোমার খুঁজে বের করতে হবে, আমি তোমাকে চোখে আঙুল দিয়ে দেখাই দিব। প্রথমে আসি যে ভাই প্রশ্ন কেমন হয়েছে। রিটেন প্রশ্ন যে তোমার দুইটা প্রশ্ন ছিল ম্যাথের, দুইটা প্রশ্ন আউট অফ সিলেবাস। সো এটা উচিত হয় নাই, তারা প্রত্যেকবার এরকম করে। আগের বারে দ্বিপদীর বৃষ্টি থেকে দিছিল, এবারও দিছে। সো রিটেন যেহেতু দুইটা সিলেবাসের বাহিরে, ওগুলা কেউ পারবে না, সেই জন্য রিটেন নিয়ে প্যারা খাওয়ার প্রয়োজন নাই। কেমন যেই দুটো দিছে রিটেন, যে তোমার সিলেবাসের বাহিরে ওই দুটো বাদ দাও। মনে করো ওই দুটো বাদ, যে 10 মার্ক রিটেনে নেয় আমার, কেউ পারবে না, 2-1 ম্যাথ ওইটা বাদ দাও। কিন্তু বাকি যে 30 মার্ক ছিল, 30 মার্কের মধ্যে 25 মার্কে ছিল পাওয়ার মতো। এবং তোমাদের আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য যেই সাজেশন দিয়েছিলাম সেখান থেকে 5টা হুবহু আসছে, আমি তোমাদের প্রমাণ দেখাই দিব। এরপরে আসো যে ভাই প্রশ্ন এমসিকিউ প্রশ্ন কেমন হয়েছে। এমসিকিউ প্রশ্ন যদি এক কথাই বলতে চাই, যে ভার্সিটি প্রিপারেশন হিসেবে খুলনা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন মোটামুটি কঠিন হয়েছে। কিসের জন্য হয়েছে? তুমি এক সূত্রের ম্যাথ একটাও পাবা না। তোমার কনসেপ্ট ক্লিয়ার না থাকলে কোনোদিনই তুমি একটা ম্যাথ পারবা না। তোমার কাছে জমের কঠিন প্রশ্ন মনে হবে এটা। কেমন প্রশ্ন বেশ কনসেপচুয়াল করছে, সেই হিসেবে অধিকাংশের কাছে যে কঠিন লিখতে পারে। কিন্তু তোমরা যারা আমার ঢাবি ম্যারাথন করছো, তারা যদি বুঝে বুঝে ক্লাসটা করতে পারো, আমাদের এই জাস্ট ঢাবি ম্যারাথনের 250 পেজের ফিজিক্স স্লাইডের থেকে আমাদের হুবহু ফিজিক্সে 14টা কোশ্চেন আসছে। ফিজিক্সে 14টা আসছে, কেমিস্ট্রিতে 12টা কোশ্চেন হুবহু আসছে। আর কেমিস্ট্রির বাকি 3টা কোশ্চেন জৈব যৌগ থেকে ছিল। সো জৈব যৌগ আমি তোমাদের করাই নেই, সো ওইখান থেকে বলতেও পারতেছি না। কেমন? সো যারা আমার ক্লাস করে গেছো ম্যারাথন, তাদের আশা করি এই বিষয়গুলো পারা উচিত। আমি এখন তোমাকে দেখাই দিব। অনেকেই প্রশ্নের সলভ খুঁজতেছো যে ভাই প্রশ্ন সলভ করে দেন। কেমন যে এখন অনলাইন আসার পরে সিস্টেমটা যেমন তোমরা অনেক বেশি সাপোর্ট পাচ্ছ বিভিন্ন জায়গা থেকে, পাশাপাশি তোমরা সিস্টেমটাকে নষ্ট করে ফেলতেছো। যে তোমরা স্পুন ফিডিং চাও, যে টিচার সব কিছু তোমাকে করাই দিবে, টিচার তোমাকে সব কিছু খাওয়াই দিবে। ভাইয়া 9 ঘন্টার ম্যারাথন দিছে, জাস্ট তুমি এরকম দেখতেছো। সারাদিন 9 ঘন্টা 18 ঘন্টা ক্লাস করে গেছো, পরীক্ষার মধ্যে কিছু মনে করতে পারো নাই, এই জন্যই পারো নাই। তোমাকে প্রমাণ সহ দেখাই দেবে এখন যে আমি যা করাইছি প্রত্যেকটা প্রশ্ন আসছে, একটাও বাদ যায় নাই। কিন্তু তুমি পরীক্ষার মধ্যে পারো না, কারণ ধরতে পারো নাই। ওই যে স্পুন ফিডিংয়ে তুমি অভ্যস্ত, নিজে কষ্ট করবা না, জাস্ট ক্লাস দেখবা, এই করবা সেই করবা, তাহলে তো চান্স পাওয়া যাবে না। কোনোদিনই চান্স পাওয়া যাবে না এভাবে। কেমন নিজেকে পরিশ্রম করতে হবে, স্পুন ফিডিংয়ে অভ্যস্ত হওয়া যাবে না। তুমি প্রশ্ন কিসের, তুমি আমাকে কেন বলতেছো প্রশ্ন সলভ করে দিতে? তুমি পরীক্ষা দিয়ে আসছো, প্রশ্ন তোমার সলভ করতে হবে। সলভ যদি করো তাহলে কি হবে? ফিজিক্সের 15টা কোশ্চেন তুমি পরীক্ষার মধ্যে 7টা বা 8টা পারছো, বাকি 8টা পারো নাই। তুমি যদি বাসায় বসে ওই প্রশ্নগুলো নিজে নিজে সলভ করো, তাহলে কি হবে? ওই প্রশ্নগুলো পরবর্তীতে যে অ্যাডমিশন আসবে তোমার জীবনে ভুল যাবে না। ফিজিক্সে 7টা কোশ্চেন পারছো পরীক্ষায়, বাকি 8টা বাসায় এসে নিজে নিজে সলভ করো। সলভ পারবা না, বারবার ট্রাই করো। প্রশ্ন ব্যাংক দেখো, ভাই স্লাইড পড়েছে, স্লাইডে ম্যাথ দেওয়া আছে, ওইখান থেকে করার চেষ্টা করো। প্রত্যেকটা ম্যাথ তুমি পারবা। এবার যদি একটু কষ্ট করে বাকিগুলো ম্যাথগুলো সলভ করো, তাহলে তোমার পরবর্তী যত এক্সাম আছে ওই এক্সামগুলোতে, এই যে আজকে যে খুলনা বিশ্ববিদ্যালয়ে এক্সাম দিল না, ফিজিক্সের 15টা কোশ্চেন, দেখবা অধিকাংশ বিশ্ববিদ্যালয় এখান থেকে মিনিমাম 5-7টা কোশ্চেন তুমি পাবা। এখান থেকে 5-7টা কোশ্চেন হুবহু পাবা কোনো না কোনো বিশ্ববিদ্যালয়। কেমন? সো তাহলে তোমার কি করা উচিত হবে? নিজে নিজে যদি সলভ করো, তাহলে তুমি নিজের ভুলটা বুঝতে পারবা যে পরীক্ষার মধ্যে তুমি কিসের জন্য এই ম্যাথটা পারো নাই। এই ভুলটা বুঝতে হবে, এবং এটা যদি তুমি বুঝতে পারো তাহলে তোমার সারা জীবন এটা মনে থাকবে। আমি পরীক্ষার মধ্যে গিয়ে এইচএসসি পরীক্ষাতে এফসেলের নোটের মান পাই না, আমার এখনো মনে আছে, 4 বছর হয়ে গেছে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে গিয়ে বিয়োজন ধ্রুবকের একটা মাত ভুল করছিলাম, উৎপাদ বাই বিক্রয়ক লিখছিলাম, এটা আমার এখনো মনে আছে, কারণ নিজে নিজে এসে সলভ করছিলাম। সো আমার কাছে কেন তুমি সলভ করতেছো? সলভ তোমার নিজের করতে হবে। তুমি কেমনে সলভ করবা আমি তোমাকে দেখাই দিচ্ছি, এবং ক্লাস থেকে যে হুবহু আসছে এই প্রমাণটা আমি তোমাদের দিচ্ছি, যাতে এইখান থেকে তোমরা শিক্ষা নিতে পারো।
কেমন? এখান থেকে যাতে তোমরা শিক্ষা নিতে পারো, উদ্দেশ্য এইটাই, এর বাইরে কোনো উদ্দেশ্য না, যে তুমি যাতে এখান থেকে শিক্ষা নিতে পারো। দেখো প্রশ্ন বলতেছো অনেকে অনেক বেশি কঠিন হয়েছে। প্রথমে আমি এখন তোমাকে জাস্ট রাস্তাটা ধরাই দিব, তুমি কিভাবে প্রশ্ন সলভ করবা, এবং দেখাই দিব যে আমার ঢাবি ম্যারাথন থেকে হুবহু কমন আসছে কিনা, একদম প্রমাণ সহ। তোমাদের কাছেও স্লাইড আছে এবং আমার কাছেও স্লাইড আছে, তাই না? দেখো প্রথমে ফিজিক্সে আসছে যে কি প্রশ্ন, যে এ এবং বি দুটা ভেক্টর দেওয়া আছে, এ প্লাস বি এবং এ মাইনাস বি উভয় লম্ব দিকে একক ভেক্টর বের করো। লম্ব দিকে একক ভেক্টর বের করা পারো না? এই যে তোমাকে শিখাইছি না যে ডিইউ 22-23 ম্যাথ, যে পি এবং কি দুটা ভেক্টর দেওয়া আছে, উভয় লম্ব দিকে কি বের করতে বলতেছি, একক ভেক্টর। বলছিলাম লম্ব মানে আমরা বুঝি ক্রস গুণফল, আর যদি বলা হয় তো লব্ধি দিকে, তাহলে জাস্ট যোগ করে তার মান দ্বারা ভাগ করা লাগতো। এই যে লম্ব দিকে বললে ক্রস গুণফল করে তার মান দ্বারা ভাগ করা লাগতো, হুবহু কইরা দিছি। এবং দেখে যে পরে আরেকটা তোমাদের এইচডব্লিউ দিছিলাম, যেটা তোমরা নিজে করবা, জিইউ 22-23 ম্যাথ এবং ঢাবিরটা আমি কইরা দিছি, নিজে করতে বলছিলাম। খুব ভালো করে এটাও বলছিলাম যদি বলা হয় লম্ব দিক, তাইলে লম্ব মানে আমরা বুঝি ক্রস গুণফল, সো দুটা ভেক্টরে ক্রস গুণ করে তার মান দ্বারা ভাগ, লব্ধি বললে যোগ করে তার মান দ্বারা ভাগ, হুবহু আসছে। জাস্ট একটু তোমাকে পাচাই দিছে, একটু কি পাচাই দিছে, এখানে এ একটা ভেক্টর বি একটা ভেক্টর দিছে, তোমাকে ডাইরেক্ট বলে নাই এ ও বি এর লম্ব দিকে বের করো, তোমাকে বলছে যে কি এ প্লাস বি এবং এ মাইনাস বি এর লম্ব দিকে বের করো, তোমাকে বলছে যে এ প্লাস বি এবং এ মাইনাস বি এর লম্ব দিকে বের করো। তাহলে পারবা না? এ প্লাস বি কে পি ধরো, এটাকে কি ধরো, কিউ ধরো। তাহলে দেখো যে আগের মাদের সাথে মিলে গেছে, যে পি এবং কিউ এর লম্ব দিকে একক ভেক্টর। তার মানে কি এ এবং বি জাস্ট একটু যোগ করতে হবে, এ এবং বি বিয়োগ করতে হবে, করার পরে এ এবং বি যোগ করে যেটা পাইলে সেটা পি, এ এবং বি বিয়োগ করার পরে যেটা পাইলে সেটা কি কিউ, দুটো ক্রস গুণ করো তার মান দ্বারা ভাগ করো। সো এটা তুমি যদি না পারো তাহলে তো হবে না। তোমাকে আমি দুইটা ভেক্টর দ্বারা করে দিয়েছি, পি এবং কিউ এর লম্ব দিকে একক ভেক্টর। এখানে আসছে কি যে দুটা ভেক্টর দিয়েছে তাদের যোগ করতে হবে, এটা যোগ করে এটা বিয়োগ করো, যোগ করলে এটা পি, এটা বিয়োগ করলে কিউ। তাহলে এবার তো পরেরটা সেমি, জাস্ট একটা লাইন এক্সট্রা কি করতে হবে, যোগ এবং বিয়োগ, ভেক্টরের যোগ এবং বিয়োগ, এটা পারতে হবে, তাই না? সো যারা এটা ধরতে পারো নাই তারা এই ম্যাথ পারো নাই, যারা এটা ধরতে পারো নাই তারা পারো নাই। তুমি একদিন আগে জাস্ট ক্লাস দেখে গেছো, বেশি প্র্যাকটিসও করো নাই, তাহলে কেমনে পারবা? তুমি যদি লম্ব দিকে করে যাইতা, লম্ব দিকে কই ভেক্টর নির্ণয় সূত্রে দুইটা ভেক্টর গুণ করতে হয়, করে তার মান দ্বারা ভাগ করতে হয়, নিজে নিজে যদি প্র্যাকটিস করে যাইতা, এই পাঁচটা তুমি ধরতে পারতা, যে যোগ করতে হবে বিয়োগ করতে হবে, করে যোগ করে যেটা পাবো সেটা পি, বিয়োগ করে যেটা পাবো সেটা কিউ, তারপরে পি ক্রস কিউ এর মান দ্বারা ভাগ করা। এখন এই বড় বড় প্রশ্ন দিচ্ছে কিসের জন্য? কারণ তোমাদের ক্যালকুলেটর দিচ্ছে, যে কোনো ধরনের ক্যালকুলেটর ইউজ করতে পারবা, এই জন্য বলা চলে প্রশ্ন কঠিন হয় নাই, যে কোনো ধরনের ক্যালকুলেটর ইউজ করতে পারবা। তুমি যদি ক্যালকুলেটর ইউজ জানো তাহলে তোমার হাতে কলমে ম্যাথ করারই প্রয়োজন নাই। তুমি কি করবা, দুটা ভেক্টর উঠাবা, উঠে যোগ করবা বিয়োগ করবা, করে আমাদের এই যে ক্রস গুণফল যারা হাতে করতে গেছো তারা কিন্তু যে বড়সড় একটা যে কি বলে ভুল সিদ্ধান্ত নিয়েছে, এটাতে হাতে কলমে করার প্রয়োজনই নাই। তুমি ক্যালকুলেটারে এ প্লাস বি উঠাবা, এ মাইনাস বি উঠাবা, উঠানোর পরে ক্যালকুলেটারে ক্রস গুণ করা যায়। যারা ক্যালকুলেটার ইউজ জানো তাদের এখানে যে 10 সেকেন্ডও লাগবে না, আর যারা ক্যালকুলেটার ইউজ জানো না, তুমি যদি ওইটা দুইটা যোগ করবা, করে আবার এই যে ক্রস গুণ করবা, করে মান বের করবে, এখানে তোমার 4 মিনিট শেষ। এই জন্যই প্রশ্ন কঠিন লাগছে তোমার, বুঝছো? হ্যাঁ, সো ক্যালকুলেটার ইউজ শিখতে হবে। যারা সাস্টের জন্য পরীক্ষা দিবা তাদেরও মাস্ট বি ক্যালকুলেটার ইউজ শিখতে হবে, সাস্টের জন্য এক্সট্রা হবে প্রিপারেশন নিতে হবে, এখান থেকে শিক্ষা নাও। কেমন? ক্যালকুলেটার ইউজ দিছে মানে তোমাকে ওইরকম হুবহু করতে পারবা না, হুবহু করতে পারবা না, এত সহজ না। তুমি যদি এটা ক্রস গুণ করে করতে চাও অনেক বেশি টাইম লাগবে, অনেক বেশি টাইম লাগবে, যেটা সম্ভব না। পরটা দেখো, সরল শ্রেণীতে কোন আর ব্যবকলনীয় সমীকরণ দেওয়া আছে, বলতেছে এস এককে কম্পাঙ্ক বের করো, করাই দিছি। হ্যাঁ দেখো তো, কম্পাঙ্ক ফ্রিকোয়েন্সি পর্যায়কাল দুটাই বের করে দিছে। এই যে পরের ম্যাথে ঢাবি 21-22 আসছিল, করাই দিছি। এখানে 6, এখানে 150 ছিল, এখানে কত আছে 580। এখন কম্পাঙ্ক বের করতে পারবো না, সেম এখানে 6 150 ছিল, এখানে দিছে 580। এই যে কম্পাঙ্ক বের করো, কৌণিক কম্পাঙ্ক। একদম যারা ক্লাস ভালো করে পড়ছো তারা আমি বলে দিছি ক্লাসে এগুলা, যে এইটা আসতে পারে, যে কম্পাঙ্ক মানে এফ আর কৌণিক কম্পাঙ্ক মানে ওমেগা, সেম টু সেম। এখন তুমি যদি বলো ভাই এটা আমাকে সলভ করাই দেন, তাহলে কি করতে হবে বলো? তোমাকে তোমার নিজে সলভ করতে হবে, পারছো বা পারো নাই, এখন বসে বসে সলভ করবা। তুমি কেউতে এক্সাম দাও বা নাও দাও, তুমি তো অ্যাডমিশন দিবা। এই যে এই পিডিএফটা দিয়ে দিব, এই পিডিএফে এই যে প্রসেস, আমি যেই তোমাদের ম্যারাথনে যেই স্লাইডে যেই ম্যাথগুলো করাইছি ওই ম্যাথগুলো এখানে দেওয়া আছে, পাশাপাশি এই ম্যাথ এখন তুমি করবা। তখন নিজে বুঝতে পারবা যে কিসের জন্য তুমি পারো নাই, কিসের জন্য পারো নাই তোমার বুঝতে হবে। মাস্ট বি বলতেছে এখান থেকে শিক্ষা নিতে হবে, একটাই উদ্দেশ্য তোমাকে এটা দেখানোর, এখান থেকে শিক্ষা নিবা। তোমরা যে অধিকাংশ স্টুডেন্ট এই ভুলগুলা করে অ্যাডমিশনে এসে, এটা ইসেছে না ভাই, এটা ইসেছে না, মাথায় রাখতে হবে। তুমি যেই ভুলগুলা করো, এই ভুলগুলা যদি কন্টিনিউয়াস চালাইতে থাকো চান্স পাবা না, ভুলগুলাকে শোধরাইতে হবে। এই জন্য সঠিক গাইডলাইনের আন্ডারে থাকতে হবে, শুধু পড়াশোনা করলে হবে না। কেমন? সো তোমার সঠিক স্ট্র্যাটেজি এবং গাইডলাইনের আন্ডারে থাকতে হবে। দেখো এই যে কি বিক্রিয়া, নিউক্লিয় বিক্রিয়া, বলতেছে এখানে আলফা, আলফা সমান কি হবে, কয়টা আলফা কণা বের হয়ে যাবে শিখাইছি না? হ্যাঁ, একটা আলফা কণা মানে কি, দ্বিধনাত্মক হিলিয়াম নিউক্লিয়াস, দুই দিকে কি করতে হয়, যোগ করে প্রোটন সংখ্যা, দুই দিকে যোগ করে প্রোটন সংখ্যা মিলাইতে হয়। যে কত হাজার হাজার ব্যাথ করাই দিছি, আলফা কোনা দুই দিকে যোগ করে জাস্ট ভর সংখ্যা মিলাইতে হয়। এটা পারবো নাই, এটা যদি না পারো তাহলে এটা দোষ, এটা দোষ, এটা অপরাধ, এটা যদি না পারো। পরটাই যে ধাতব পৃষ্ঠ থেকে ইলেকট্রন সর্বাধিক বেগে নির্গত হলে নিবৃত্ত বিভবের মান কত, ভির মান দেওয়া আছে, নিবৃত্ত বিভব সমান কি ইভিএস, তার সূত্র
ইভিএস এর মান কত, ইলেকট্রনের চার্জ 1.60 × 10⁻⁹ ওই যে ভিএস এর মান দেওয়া আছে 1.2, ক্যালকুলেটারে বসাই দিবে, অ্যান্সার দিবে। কঠিন কি এখানে বলো, কঠিন কি? দেখো পরেরটা, এই যে একজন মহাকাশচারী 22 বছর বয়সে এত মিটার পার সেকেন্ড বেগে গতিশীল হইলে বলতেছে মহাকাশ ভ্রমণের 25 বছর পর ফিরে আসলো। এখন তার বয়স কত? একদম হুবহু তোমাকে করাই দিচ্ছে এটা, একদম হুবহু তোমাকে আমি করাই দিয়েছিলাম 25 বছর বয়সে। এখানে জাস্ট একটাই চেঞ্জ, আর কিচ্ছু না, যে বয়স 22 বছর বয়সে গেছো, বেগ দেখো 1.8 আছে, কিচ্ছু চেঞ্জ হয় না। আমাদের অ্যান্সার আসছিল কত? 49 বছর, ওদের অ্যান্সার 42 বছর। বুঝছো? পারো নাই তো, না পারলে তাহলে কার দোষ বলো? হ্যাঁ, এই যে প্র্যাকটিস বেশি করো নাই, একদিন লাস্ট দিন আগে জাস্ট ক্লাস দেখছো, এতদিন যা করে আসছো, এতদিন যে তোমরা সবাই বিভিন্ন কোর্সে ছিলা, কি করছো না করছো, তো এতদিন কি পড়ছো বলো? তোমাকে আমি জাস্ট ফিজিক্সের 18 ঘন্টার ক্লাস দিছি, কেমিস্ট্রিতে 12 ঘন্টার ক্লাস। সো এই 18 ঘন্টা মানে কি? 18 ঘন্টা মানে কি বলো তো? প্রত্যেকটা চ্যাপ্টারে 1.5 ঘন্টার মতো করে হয় না। প্রত্যেকটা চ্যাপ্টার তুমি যদি 14টা চ্যাপ্টার 1.5 ঘন্টা 1 ঘন্টা করে ধরো তাহলে 14 ঘন্টা, মানে একটা চ্যাপ্টার 1 ঘন্টায় তোমাকে পড়াই দিছি, তাও বেসিক সহ, এখান থেকে সব আসছে। তাও এটা আমাদের কি ম্যারাথন ছিল? ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডেডিকেটেড ম্যারাথন। স্লাইড বানানোর সময় যেহেতু তোমাদের খুলনা বিশ্ববিদ্যালয়ে এক্সামও আছে, তো চেষ্টা করছি যে প্রত্যেক এমনভাবে স্লাইড বানাবো যাতে খুলনা বিশ্ববিদ্যালয়ে 80% কাভার হয়ে যায়, সেখানে 100% হয়ে গেছে। কেমন? খুলনা বিশ্ববিদ্যালয়ে কিন্তু প্রশ্ন নেই বললেই চলে, স্লাইডে কিন্তু কোনো খুলনা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন পাবা না, 2-1টা পাবা, সব ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য, ওইখান থেকে হুবহু আসে। এবং বলছিলাম ওই ম্যারাথনটা শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় না, তুমি যেখানে পরীক্ষা দাও ওইখান থেকে তুমি 80% কোশ্চেন পাবা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য যেই ম্যারাথন, ওইখান থেকে 80% কোশ্চেন তুমি পাবা, যে কোনো বিশ্ববিদ্যালয় সেম কনসেপ্ট, ওইখানে ওই কনসেপ্টের বাইরে প্রশ্ন হবে না, শুধু প্রশ্ন প্যাটার্ন ভালো ভিন্ন হবে। খুলনা বিশ্ববিদ্যালয় এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন প্যাটার্ন একদম সেম টু সেম এবার হয়েছে, এই জন্য যে এইটা হয়েছে। কেমন? আর তোমার কনসেপ্টের বাইরে যা পড়াইছি ঢাবি ম্যারাথনে, এর বাইরে ওই কনসেপ্টের বাইরে কোনো বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন পাবা না, জাস্ট প্রশ্নের প্যাটার্নটা ভিন্ন হবে, একটু ঘুরাই পেঁচাই দিতে হবে, সেগুলো তোমার ধরা শিখতে হবে। কেমন? সেগুলো ধরার জন্য নিজের প্রশ্ন ব্যাংক সলভ করতে হবে। কী হবে? প্রশ্ন ব্যাংক সলভ করতে হবে। আর তোমরা তো প্রশ্ন ব্যাংক সলভ করার মতো জাস্ট সলিউশন থেকে সলভ করো। এই জন্য আমরা তোমাদের লাস্ট 25 বছরে যেরকম ঢাকা বিশ্ববিদ্যালয়ে ম্যারাথন নিছি, সেমভাবে জাহাঙ্গীরনগর, জগন্নাথ, চট্টগ্রাম সকল বিশ্ববিদ্যালয়ে ম্যারাথন নিব, লাস্ট 25 বছরের প্রশ্ন সলভ করাই দিব। যা করাবো এর বাইরে আসবে না, প্রত্যেকটা ক্লাসে তোমাকে এটা বলছি, গ্যারান্টি দিয়ে বলছি, যা পড়াবো এর বাইরে আসবে না। এখন তুমি যদি মনে করো ভাই আমার 15টাই পারতে হবে, তাহলে তোমার ম্যারাথন করার প্রয়োজন নেই। কোথাও হুবু 15টা তুমি পাবা না, 25টা কোথাও পাবা না, তবে 80 থেকে 90% হুবু কমন পাবে, আমি এই গ্যারান্টি দিব তোমাকে। 80% পারলে তুমি ফার্স্ট হবা কোনো বিশ্ববিদ্যালয়ে, 80% মার্ক যদি উঠাইতে পারো। সো যা করাবো সেগুলোও তো পারতে হয় না, 60% পারলেই তো চান্স হয়ে যায়, তারপরেও পারতেছ না। সো এই ভুলগুলো খুঁজে বের করতে হবে, তোমার সমস্যাটা কোথায় এটা খুঁজে বের করতে হবে। দেন দেখো, এই যে এই মাতে করেছিলাম ইয়ংয়ের চির পরীক্ষায় পরপর দুটি উজ্জ্বল ডোনার ব্যবধান দেওয়া আছে, চির দুটির পর্দার মধ্যবর্তী দূরত্ব এত, তরঙ্গ দৈর্ঘ্য এত হইলে চির দুটির মধ্যবর্তী দূরত্ব কত? দেখো এই যে চির দুটির মধ্যবর্তী দূরত্ব কত, তবে এখানে একটা কিন্তু দিছে। কি দিছে? এই যে এখানে ফ্রিকোয়েন্সি দেওয়া আছে। কি দেওয়া আছে এখানে? সেম টু সেম, এই মাত্র যায় এটা অবস্থা। এখানে কি দেওয়া আছে? ফ্রিকোয়েন্সি। আমাদের কি দেওয়া ছিল? তরঙ্গ দৈর্ঘ্য। আমাদের তো কার মান প্রয়োজন হয়? ল্যামডার মান, তরঙ্গ দৈর্ঘ্য প্রয়োজন হয়। সো ফ্রিকোয়েন্সি এফ এর মান দেওয়া আছে, তুমি কি ল্যামডা বের করতে পারবা না? নিশ্চয়ই পারবা। তুমি তো জানো যে ভাই সি ইকুয়াল টু কি এফ ল্যামডা, আমরা জানি। সি মানে কি? আলোর বেগ। আলোর বেগকে ওটা দ্বারা ভাগ করে তাহলে তো তরঙ্গ দৈর্ঘ্য পেয়ে যাবা, জাস্ট একটা লাইনই এক্সট্রা। সো তুমি যদি এটা মাথায় এখন না আসতে পারো যে ফ্রিকোয়েন্সি দেওয়া আছে, তরঙ্গ দৈর্ঘ্য কেমনে বের করবে, এটা যদি না পারো তাহলে তো হবে না। তা বাদ বাকি তো সেম টু সেম, কোথাও ভিন্ন নেই, বিন্দু পার্সেন্ট ভিন্ন নেই, তাও তুমি পারো না এটা। প্রশ্ন সুন্দর হয়েছে, কেমন প্রশ্ন সুন্দর হয়েছে। তবে এই যে ক্যালকুলেটারে যারা ইউজ জানো না তাদের একটু প্রবলেম হতে পারে, ক্যালকুলেটারের জন্য 2-1টা প্রবলেম হবে। ওই যে প্রথমটা দিচ্ছে ক্রস গুণফল, তুমি যদি হাতে কলমে করতে যাও সহজ ম্যাথ, কিন্তু একদম জীবন শেষ হয়ে যাবে। যে ক্যালকুলেটার ইউজ জানে সে ওইটা পারবে, বাদ বাকিগুলো দেখো মোটামুটি ক্যালকুলেটার ইউজ না, যে ক্যালকুলেটার ছাড়াই করা যায়, তবে ক্যালকুলেটার দিয়ে দিচ্ছে তুমি আরো শর্ট টাইমে করতে পারবা। কনসেপ্ট ক্লিয়ার রাখতে হবে, একদম সব প্রশ্ন দিচ্ছে কনসেপচুয়াল, যে সরাসরি ঠাডা সূত্র মুখস্থ করে কেউ পারবা না। ঢাবিতে এমন প্রশ্নই হবে, বুঝছো? দেখো সব প্রশ্ন ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্ট্যান্ডার্ডে, যতগুলো দেখালাম সবই তো ঢাবির স্ট্যান্ডার্ডে। পরেরটা দেখো, যে আলফার মান দেওয়া আছে, তারপরে বলতেছে বিটার মান বের করো। আমরা কি জানি যে আলফা ইকুয়াল টু বিটা ডিভাইডেড বাই 1 মাইনাস বিটা, এখান থেকে যে আমাদের বিটার মান কত বের হয়েছিল? 19 বের হয়েছিল। তোমার এখানে দেখো আলফার মান ডিরেক্ট বলে দিছে, এখানে প্রশ্নে কি বলে দিছে? আইসি বাই আই এর মান দেওয়া আছে। তুমি তো জানো, তোমাকে শিখাইছি আলফা ইকুয়াল টু কি আইসি বাই আই, তাই না? আলফা ইকুয়াল টু কি আইসি বাই আই। সো এই আইসি বাই আই মানে যে আলফার মান, তুমি যদি পরীক্ষার মধ্যে এটা না বুঝতে পারো তাহলে তুমি বিটার মান কোনোদিনই বের করতে পারবা না। এখানে ডিরেক্ট আলফার মান বলে দেওয়া ছিল, এখানেও আলফার মান দিছে, কিন্তু একটু পেঁচাই দিছে। কি বলছে? যে আইসি বাই আই মান দেওয়া আছে, তুমি তো জানতে হবে আইসি বাই আই মানে কি আলফা। এর তো মাস্ট এই অধ্যায় 3টাই সূত্র, আলফা ইকুয়াল টু আইসি বাই ই, বিটা ইকুয়াল টু আইসি বাই আইবি, দেন এই যে আলফা ইকুয়াল টু বিটা ডিভাইডেড বাই 1 প্লাস বিটা, 3টাই সূত্র। বলছি এই 3টার বাইরে আসবে না, হুবু চলে আসছে। কোনো ডিফারেন্স আছে? হ্যাঁ কোনো ডিফারেন্স আছে, বিন্দু মাত্র কোনো ডিফারেন্স নেই, এই যে এরকম আরেকটা ম্যাথ করেছিলাম, আলফার মান দেওয়া ছিল, বিটার মান বের করতে হবে। বুঝছো? এখান থেকে শিক্ষা নাও, মাস্ট বি।
যা তোমাকে করাচ্ছি এর বাইরে কোনো বিশ্ববিদ্যালয়ে তুমি প্রশ্ন পাবা না, এই গ্যারান্টি আবারও দিচ্ছি তোমাকে। কেমন? তো তোমাদের আমি আর বেশি দেখাই দিব না, এইভাবে প্রত্যেকটা প্রশ্ন দেখবা, প্রত্যেকটা প্রশ্ন তুমি হুবহু পাবা, প্রত্যেকটা। কেমন? প্রত্যেকটা ইয়ংয়ের গুণাঙ্ক, দেন এইখান থেকে যে মুক্তভাবে পরন্ত হলে কি হবে, দেন এই যে 5 কেজি পানির তাপমাত্রা 10 ডিগ্রি থেকে 100 ডিগ্রিতে নিয়ে গেলে এনট্রপির পরিবর্তন কত, এটা আমি তোমাকে চিল্লাই আধা ঘন্টা এটাই ক্লাসে আমি শেষ করছি। যে -5 থেকে আমরা কত 100 ডিগ্রির বাষ্প পর্যন্ত যাওয়া শিখছি। যে -5-এর বরফকে যদি বলা হয় 100 ডিগ্রির বাষ্পে নিয়ে যাও, তাহলে কতগুলা পরিবর্তন যাইতে হবে, মনে পড়ে? হ্যাঁ, এবং এই যে ম্যাথ করাই দিছি 60 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা 10 কেজি বরফকে 100 ডিগ্রির বাষ্পে পরিণত করতে এনট্রপির পরিবর্তন কত, মানে আমরা 60 ডিগ্রি পানি থেকে 100 ডিগ্রির বাষ্পে গেছি। এবার জাস্ট তোমার যাইতে হবে 10 ডিগ্রি থেকে 100 ডিগ্রিতে, মানে এই স্টেপ, প্রথমে 1 স্টেপ করলেই হবে, আমরা 2 স্টেপ 4 স্টেপ যাওয়া শিখছি। জাস্ট 60-কে 100-তে বানাবা কি এমএস লন T2/T1, একটা সূত্র শেষ। এমএস লন T2/T1 আমরা কত বড় করছি, এটা কি ইজি বিজি বাচ্চা আসছে। তাও যদি না পারো তুমি, তাইলে বলো আমাদের করার কিছু আছে? হ্যাঁ, আমার অন্তত করার কিছু নেই। এটা তুমি পারো নাই, কারণ ওই যে বললাম লাস্ট নাইতে জাস্ট ক্লাস দেখছো, গুরুত্ব দাও নাই। তোমাকে বলছি 3বার মিনিমাম স্লাইড সলভ করতে, তুমি কি করছো বলো তো? একজন বলতে পারবা 3 জন আমি লিখে স্লাইড সলভ করছি? তাহলে পারবা কেমনে? কেমন? পরেরটা দেখো, এই যে দেওয়া আছে, এই যে আমরা শিখছি বৈদ্যুতিক বাল্বে পি দেওয়া আছে, ভি দেওয়া আছে, আর এর মান বের করা। তাহলে কি R=P²/V, জাস্ট সূত্র আর এর মান বের করতে বলছে। এখানে জাস্ট কি বলছে, 2টা বাতি দেওয়া আছে, 2টা বাতির অনুপাত বের করতে হবে। এটার আর বের করবা, এটার আর বের করবা, করে ভাগ করবা। খুব কঠিন, তাই না? খুব কঠিন আসছে প্রশ্ন। যারা ওই যে সারা জীবন পড়ো নাই, ভুলভাবে পড়াশোনা করছো, জানো না কি আসে, বিভিন্ন প্ল্যাটফর্মে বিভিন্ন জায়গায় কোচিং করছো, কিন্তু জানো না কি আসে, হাজার টাকা দিয়ে কোর্স করছো, চাঁদের দেশের ম্যাথ করছো, এই করছো সেই করছো, কিন্তু যেইটা প্রয়োজন সেটা করো না, এই জন্য কঠিন লাগতেছে। কেমন? আশা করি বুঝাইতে পারছি। বাকিগুলা সেমভাবে দেখবা, শুধু আমাদের ফিজিক্স থেকে যে আমরা ফিজিক্স থেকে এই ম্যাথ একদম বেসিক ম্যাথ ছিল। তারপর আমাদের ফিজিক্স থেকে শুধু আমরা পাই নাই কোন ম্যাথ, আমাদের স্লাইড থেকে আসে নাই এই ম্যাথটা, যে গড় বক্তব্যতে যেটা ছিল চাপ কত হবে, সংঘর্ষ, এটা শুধু আসে নাই, বাদ বাকি 14টা আসছে। এরপরে রিটেন একটু দেখাই নেই তোমাদের। রিটেন প্রথম ম্যাথ যেটা আসছে, এটা সিলেবাসের বাহিরে, এটা কেউই পারবে না, বাদ, এটা বাদ। দেন আমাদের আরেকটা কই জানি দেখলাম, এই একটাই মোটামুটি একটাই সিলেবাসের বাহিরে। এই যে আরেকটাও সিলেবাসের বাহিরে আসছিল, এই যে এইটা সিলেবাসের বাহিরে আসছে, আমাদের প্রথম ক্রম বিক্রিয়া। কিন্তু আমার ক্লাস যারা করছো তারা এটা দেখেই পারবা। তোমাকে শিখাইছি যে 75% সম্পন্ন হইতে, দেখো বিক্রিয়া 75% সম্পন্ন হইতে কত সময় লাগবে। এই একটা টাইপের ম্যাথ করাইছে এইটা চ্যাপ্টার থেকে, একটা টাইপেরই বলছি, ওই শর্টকাটটা খুবই বেশি গুরুত্বপূর্ণ, ওইটা আসছে। এটা কিন্তু কেমিস্ট্রিতে ছিল। কেমন? সো যারা ওই ভুলটা করছো তারা পারো নাই। হ্যাঁ, বুঝছি। হ্যাঁ, এই একটা সূত্রে ম্যাথ, এটা যারা করছে তাদের ফুল সিলেবাস মনে হচ্ছে, এটা শুধু ফুল সিলেবাস। তা বাদ বাকি দেখো, বলছিলাম তোমাদের ঢাবিতে সাজেশন দিয়েছিলাম যে সরল রেখা দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল, এই যে 3টা রেখা দেওয়া আছে, 3টা রেখা দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল বের করতে বলছে। পরে থাকলে ওকে ফাইনে যে নদী নৌকা, এটা তো এই যে চিনবার, নদী নৌকা, নদীর প্রস্থ পার হইতে হবে কিভাবে, এই যে চিনবার। দেন পরেরটা, এই যে এটা দেওয়া আছে, এইটা অনেকে পরীক্ষার মধ্যে মাথা কাজ করবে না, হয়তো ধরে নিলাম এটা তুমি পারলা না, এটা তুমি হু পারলা না, কেমন? পরীক্ষার মধ্যে পারো না, ওকে ফাইন, পারার প্রয়োজন নেই। কিন্তু এই যে পরেরটা এক লাইনের মাত, ওই যে T=T/N করে দিচ্ছি না, T=T/N, এর মান এখানে কত হবে, 75% ক্ষয় হয়েছে, মানে কি 75% ক্ষয়, এই যেটা কার মান দেওয়া আছে দেখো, এগুলো করাই দিব না, এগুলো করাই দিব, নিজে দেখবা। T-এর মান কত দেওয়া আছে এখানে, যে 100 সেকেন্ড, কত 100 সেকেন্ড, এবং বলতেছে কি 75% সম্পন্ন হয়ে গেছে, মানে কি অবশিষ্ট কত আছে বলো, অবশিষ্ট কত আছে 25%, 25% মানে কত, 25/100, 25/100 মানে কত 1/4, তাই না? 25/100 মানে কত 1/4, তাহলে 1/4 মানে কত, এর মান কত, হ্যাঁ এর মান কত 4 না? তাহলে আমরা কি শিখছিলাম, T=, কি বলতো, T=, যে T/N, মনে পড়ে? তাহলে টির মান বের করতে হবে, T= জাস্ট সূত্র পার করে দাও, তাহলে হয়ে যাবে। একটা সূত্রেরই ম্যাথ করাইছি, জাস্ট এটা ইজি বিজি, একদম ইজি ভাই, 2 লাইনের শর্টকাট দ্বারা করলে হবে এটা কিন্তু। এরপরে দেখো, লিথিয়াম ব্যাটারি কয় ধরনের হতে পারে, 2 ধরনের হতে পারে। ম্যাঙ্গানিজ অক্সাইডকে ক্যাথোড হিসেবে ব্যবহার করে প্রচলিত লিথিয়াম ব্যাটারির জারণ বিজারণ বিক্রিয়া লেখো। 3 পেজের একটা সূত্রের নোট দিছিলাম না, বারবার বলছি, সূত্র ফরজে আইন, ওইখান থেকে যে রিটেন আসছে দেখো, লিথিয়াম আয়ন ব্যাটারি আমার লেখা ছিল, কিন্তু এই সূত্রের নোট তোমার কাছে আছে, জাস্ট আমি একটা স্ক্রিনশট নিছি। সূত্রের নোটে দেখো এই বিক্রিয়াটা ছিল কিন্তু, যে লিথিয়াম ব্যাটারির আয়ন, তারপর আমাদের লিথিয়াম অক্সাইডের আয়নের বিক্রিয়া, জারণ বিজারণ বিক্রিয়া, যেটা আসছে হুবহু আসছে। বলছিলাম তুমি রিটেন, তুমি আমার সূত্রের নোট থেকে ফিজিক্স কেমিস্ট্রি যেখান থেকে হোক তুমি হুবহু কিছু না কিছু পাবাই, মাসবি পাবা। এই যে রিটেন আসছে, শুধু পড়ে যাই তা 5 মার্ক, দেখা শোনা 5 মার্ক, মাত্র 30 পেজ ভাই, এর আর কি চাও? 30 পেজের সূত্রের নোট থেকে সূত্র হচ্ছে, তোমার রিটেনও হচ্ছে, তাই না? পরেরটা, যে পারো নাই সে কি করবে, এখন ওই যে সূত্রের নোটটা বের করবা 30 পেজের, দেখে আফসোস করবা। আচ্ছা, এইগুলো তো আমাদের পরে, এগুলো আইসিটি আর ইয়েতে আসছে, ইংলিশে আসছে, ওইটা তো তোমরা এখন লিখবা, ওইটা তো আমি জানি না, আইসিটার এইটা। তার বাদ বাকি দেখো, তাহলে আমাদের জাস্ট এই একটা জিনিসই তুমি পারো না, তাছাড়া এই 1 2 3 1 2 3 4, এই চারটা তুমি 20 পাওয়া উচিত ছিল। এই জন্যই কাটমার্কটা কমে যাবে। কাটমার্ক কত হবে, যে তুমি ধরে নিতে পারো 55 পাইলে 100% চান্স হবে, মোটামুটি 55 থেকে 60 পাইলে তোমার চান্স হবে। সো 55 প্লাস ধরে নাও কাটমার্ক, যে 55 প্লাস যারা পাবা তারা আশা রাখতে পারো।
55+ যারা পাবা তারা আশা রাখতে পারো। আর এখন যে চিন্তা করছে ভাই পাস হবে কিনা, পাস করে চান্স পাওয়া যাবে না, 55+ মিনিমাম পাইতে হবে। কেমন তুমি পারো না, অনেকেই পারছে এগুলো, কারণ প্রশ্ন ব্যাংক থেকে হুবু টাইপ থেকে আসছে, হুবু টাইপ থেকে আসছে। যেমন আর আমাদের যারা ভার্সিটি এমআর্স পেইড কোর্সের স্টুডেন্ট ছিল তাদের তো সবাই এগুলো পারবে, সবাই প্রত্যেকটা জিনিস তোমাদের তো জাস্ট এই শর্টে করাই দিছি, যে একটা ক্লাস ভেক্টর ক্লাস 2 ঘন্টার মধ্যে নিছে, ওদের এই ভেক্টরের ক্লাস 5 ঘন্টার মধ্যে নিছে। এই জিনিসগুলোকে একটা টাইপের ম্যাথ তোমাদের একটাই করাইছে, ওদের একটা টাইপের ম্যাথ সেম টাইপের ম্যাথ 4টা থেকে 5টা করাইছে। প্রত্যেকটা চ্যাপ্টারে সর্বোচ্চ আমাদের স্লাইডটা ছিল 100 থেকে 150 পেজের মধ্যে, 100 থেকে 150 পেজের মধ্যে প্রত্যেকটা চ্যাপ্টারের স্লাইড, এগুলো থেকে সব আসছে। তোমাদের তো বেড়াতে থেকেই দেখাই দিচ্ছি সব। সো ওদের তো আর এগুলো ডিটেলসে করাই দেওয়া আছে, মানে একটা ম্যাথ চারটা টাইপের করাই দেওয়া আছে, সেম টাইপের ম্যাথ 3টা 4টা করে করাই দেওয়া আছে। সো ওদের আরও বেশি ভালো হয়েছে। কেমন দেখো তাহলে এবার কেমিস্ট্রি দিয়ে একটা দেখাই দিই এখন তোমাদের কাছে কেমিস্ট্রি তোমাদের দেখাই দিই, এবার বেশি টাইম নিব না। এখান থেকে জাস্ট তোমার একটা কাজ হবে, এটা দেখাই দেওয়ার উদ্দেশ্য এইটাই যে তুমি এখান থেকে শিক্ষা নাও, এখান থেকে তুমি শিক্ষা নাও। কেমন শিক্ষা যদি না নাও তাহলে চান্স পাওয়া যাবে না। দেখো এই যে আসছে কি ইএমএফ বের করতে হবে, ইউনিট সেল শিখাইছি না, অ্যানোডে জানুন ক্যাথোডে বি জানুন, জিঙ্ক টু প্লাস জিঙ্ক এবং সিলভার দিয়ে করাইছিলাম। এখানে কি আসছে, সেম জিনিস আসছে, একদম সেম টু সেম, বিন্দু মাত্র চেঞ্জ নাই। তাও অনেকে পারো নাই। পরটা দেখো এই যে আয়নের জারণের সঠিক ক্রম কোনটা, নেগেটিভ আয়নের ক্ষেত্রে আমরা পজিটিভ আয়নের ক্ষেত্রে শিখছিলাম লিখে কারা মাইগাই ভারিলো যেন ম্যাঙ্গানিজ ক্রোমিয়াম নিলো টিনো পাবে হাই কুলাঙ্গার হাজিয়াস পিটাবে আমায়, নিচেরগুলো জারণ মান বেশি, নিচেরগুলো আগে কি হয় চার্জ মুক্ত হয়। এইটাই জাস্ট পড়াইছি এই ক্লাস, আর কিছু পারি নাই। কোনটা আগে চার্জ মুক্ত হবে কি শিখাইছিলাম, নিচেরগুলো আগে চার্জ মুক্ত হয়। সো এইটার মধ্যে কে এই যে নাসাই কোলাব্যাং অ্যাজ হাসে শিখাইছিলাম না, নিচেরগুলো কি হয় আগে চার্জ মুক্ত হয়। এই যে আমাদের ছিল ওইস থাকতো সালফেট থাকতো, ওইসটা গিয়ে কাছুটে গিয়ে অক্সিজেন তৈরি করতে মনে আছে, হ্যাঁ। তাই এটা যদি না পারো তাইলে তো কি করার বলো, তাহলে কি করার, কোন জায়গায় পাই বন্ধন আছে এটা পারবা না, হ্যাঁ। ওই যে বাচ্চা পাই বন্ধন নিয়ে কত কি করাইছি। পরেরটা কেমিস্ট্রি বেশি সহজ হয়েছে, ফিজিক্স একটু বলতে পারো কনসেপচুয়াল, কেমিস্ট্রি সহজ। বলতেছে এই যে দেখো নিচের কোন তরঙ্গ দৈর্ঘ্যটি পার্সিয়ান সিরিজের অন্তর্ভুক্ত। এখন তো এটা বলবো ভাই এটা খুবই কঠিন, বুঝতেইছি না মাথা। পার্সিয়ান সিরিজ মানে কি, পার্সিয়ান সিরিজে কোন দেখা যায় অবলোহিত, বলছিলাম এখানে যে লাইম্যান কি অতি বেগুনি বা আমার দৃশ্যমান, বাকিগুলা কি অবলোহিত। সো পার্সিয়ান সিরিজ মানে কি অবলোহিত অঞ্চল, কোন অঞ্চল অবলোহিত অঞ্চল। এবার তুমি আমাকে বলো অবলোহিত অঞ্চলের তরঙ্গ দৈর্ঘ্য কত, ভাই এটা তো পড়ার নাই। এই যে মাগুরার অতি সুন্দর দৃশ্য অবচেতন মনকে রাঙায়, মনে পড়ে এই যে কোথায় মহাজাগতিক রশ্মি, গামা রশ্মি, রঞ্জন রশ্মি, অতি বেগুনি রশ্মি, এই যে অবলোহিত রশ্মি। কোন রশ্মি অবলোহিত রশ্মি। বলছিলাম বাম থেকে যত ডানে যাবো তরঙ্গ দৈর্ঘ্য তত বৃদ্ধি পাবে। দৃশ্যমান আলোর তরঙ্গ দৈর্ঘ্য কত 380 থেকে 780, তার মানে এই এরপরে যত ডানে যাবো তরঙ্গ দৈর্ঘ্য কি হবে বেশি হবে না। সো অবলোহিত তরঙ্গ দৈর্ঘ্য কত হবে 780-র চেয়ে বেশি। বুঝলাম, আমরা বলছিলাম ডানে যত যাবো তরঙ্গ দৈর্ঘ্য তত বেশি হবে। এই যে দৃশ্যমানের তরঙ্গ দৈর্ঘ্য তো জানি 780 পর্যন্ত। সো 780-র চেয়ে বড় হবে নিশ্চয়ই অবলোহিতর কি তরঙ্গ দৈর্ঘ্য। সো যার তরঙ্গ দৈর্ঘ্য 780-র চেয়ে বড় সেইটাই হবে আনসার। সো দেখো 780-র চেয়ে বড় কয়টা আছে, হ্যাঁ কয়টা আছে, যে একটাই আছে। কঠিন করে দিই না এটা, তুমি যখন পরীক্ষার মধ্যে এটা গিয়ে চিন্তা না করতে তাহলে তো হবে না। তো বুঝলাম তো অ্যান্সার কোনটা, ওই যে ওইটা। এই সলগুলো কিন্তু আমি করি নাই বলছে, এগুলো জয়কলি করছে। যদি একটা বলে থাকতে পারে এটা তোমরা নিজে করে মিলাই নিবা। এই যে সেম বিক্রিয়া, কি বিক্রিয়া, নিউক্লিয় বিক্রিয়া। বিটা যদি বের হয়ে যায়, বিটা বের হয়ে গেলে প্রোটন সংখ্যা 1 বেড়ে যায়। অ্যালুমিনিয়াম থেকে করাইছিলাম, এই পাশে সিলিকন উৎপন্ন হয়েছিল। এখানে বলতেছে সোডিয়াম ছিল, ম্যাগনেসিয়াম উৎপন্ন হয়েছে, প্রোটন সংখ্যা বেড়ে গেছে, তার মানে কি বিটা ক্ষয় না। এগুলো যদি না পারো, কেমিস্ট্রি যদি না পারো তাইলে দুঃখজনক। ফিজিক্স না পারো প্রবলেম নেই, ফিজিক্সে একটু কনসেপ্টুয়াল ছিল, যে আগে ভালো করে না পড়া থাকলে হয়তো বা অনেকের মনে থাকবে না, কিন্তু যারা 3-4 বার প্র্যাকটিস করছে তারা কোপাই দিবা। এই যে এটা ডেসিমোলার মিথানোইক অ্যাসিডের 100%, 10% এর পিএইচ কত, পিএইচ নিয়ে 3টা সূত্র বলছিলাম, একটা ইসি, একটা আলফা সি আর একটা কে এসি। আলফা এবং সির মান দেওয়া থাকলে এটা দ্বারা করতে হবে। আর কে এর ঘনমাত্রা কত বলো, এখানে ঘনমাত্রা কত 0.1, ডেসি মানে বলছিলাম 10, কিন্তু 10 না হয়ে কি হবে দশমিক আগে আসবে। যদি বলা হয় সেন্টি, 10কে আরো 0.1কে 10 দ্বারা ভাগ করতে 0.01 হইতো। মনে পড়ে সিন মান দেওয়া আছে, বিয়োজন মাত্রা মানে কার মান বলো তো, আলফার মান দেওয়া আছে কত, যে 10%। তার মানে কি যে আলফা সি দ্বারা করো, হাইড্রোজেনের ঘনমাত্রা পেয়ে গেছে। এবার পিএইচ ইকুয়াল টু জাস্ট ওইটা বসাই দিবা, শেষ। বুঝছি বলো তো, আশা করি বুঝছি আমরা। এই যে দেখো এই ম্যাথটা তোমাদের আমি ম্যারাথন ক্লাসে করাই নাই, এটা আমাদের রেগুলার ক্লাসে করাইছিলাম। তোমাদের ম্যারাথন করানোর সময় আমি রেকর্ড করছিলাম, কিন্তু এডিটে গিয়ে বাদ দিছি। দেখতেছিলাম যে ভিডিও তোমাদের যে এডিটটা দিছি ফিজিক্স 9 ঘন্টার, ফিজিক্স কিন্তু আমাদের ফার্স্ট পার্টের ক্লাস 9 ঘন্টা প্লাস এসেছিল সেমভাবে প্রত্যেকটা ক্লাসই। তো ওইখান থেকে দেখবা লাস্ট পর্যন্ত গিয়ে আমি 9 ঘন্টা নিচে নামাই নিয়ে আসি, 8 ঘন্টাতে নিয়ে আসি প্রত্যেকটা ক্লাসই। যে আমি ক্লাস নেওয়ার পরেও আরও 30 থেকে 40 মিনিট কাট করছি। কেমন, যে তোমরা বড় ক্লাস করতে চাও না, যে মনে করো 9 ঘন্টা ক্লাস করবো। ভাই তুমি ফিজিক্সের 7টা চ্যাপ্টার 1 ঘন্টা করে যদি না দাও, তোমাকে আমি কি পড়াবো বলো। তুমি চাও ভাই 3 ঘন্টায় পড়াই দেন, 2 ঘন্টায় পড়াই দেন, এখান থেকে হুবু আসবে না, এটা অ্যাডমিশনে এসেছি না, তোমাকে 2 ঘন্টায় যা পড়াই দেবে এখান থেকে কোনোদিনই আসবে না। সো এই চিন্তাভাবনাগুলো বাদ দাও, কেমন চিন্তাভাবনাগুলো বাদ দাও। সো এই ক্লাসটা এটা নেওয়ার পরে আমি কাট করছিলাম তোমাদের থেকে
কেমন রেকর্ড করার পরে এই টপিকসটা কাট করছিলাম। তবে আমাদের রেগুলার বাসে ছিল কি পিএইচে যদি বাড়ায় তাহলে আমাদের কি হবে ঘনমাত্রা কমে যায়, পিএইচে যদি বাড়ায় ঘনমাত্রা কমে, আর পিএইচ যদি কমায় ঘনমাত্রা বাড়ে। কেমনে বাড়ে? একদমই সহজ, 10⁻6 থেকে 3 নিয়ে গেছি, তারপর 10⁻6 - 10 কত 10⁻3, তাহলে 1000 গুণ বাড়বে। এটাই আসছে একদম হুবহু, কোনো চেঞ্জ নাই। এই যে দেখো এই যে 3 থেকে 6 নিয়ে গেছি, তার মানে কত 1000 গুণ, বুঝছো? 10⁻, কত থেকে কত নিয়ে গিয়েছো, 6 থেকে 3 বাদ দাও, কত 3 মানে 1000, ইজি বিজি ছিল। এই যে জৈব যৌগের বলছিলাম 4 ঘন্টার একটা ক্লাস ছিল, কইলো ওইখান থেকে 50% মার্ক পাবা। জৈব যৌগ থেকে 3টা কোশ্চেন আসছে, কয়টা? 3টার মধ্যে 2টা আসছে ওই 4 ঘন্টার ক্লাস থেকে। এই যে টটমার, এই যে দেখো হুবহু করাই দিছি, কোনো ডিফারেন্স আছে? CH3 COCH3, এই যে CH3 COCH3 টটমার আসছে একদম হুবহু। বলছি যে সমাণু থেকে আসবে, সমাণু থেকে 2টা আসছে। আর এই যে এই ম্যাথটা, এই যে দেখবে এই ম্যাথ আমার খাতাতে ছিল, যে 30 পেজের যে সূত্রের নোট ছিল না, 30 পেজের কেমিস্ট্রি সূত্রের নোট, এখানে এই যে হুবহু ম্যাথ ফেরাসের, সহজ। অনেকে পারো নাই। পরেরটা এই যে গলনাঙ্ক স্ফুটনাঙ্ক বেশি কোনটা? বলবো ভাই এটা তো করার নাই, আপনি বলছিলেন যে কি হাইড্রোজেন বন্ধন গঠন করতে পারে কারা? নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন, এই তিনটা কি গঠন করতে পারে? হাইড্রোজেন বন্ধন গঠন করতে পারে। যারা হাইড্রোজেন বন্ধন গঠন করতে পারে তাদের গলনাঙ্ক স্ফুটনাঙ্কের মান কি হয়? বেশি হয়, মনে পড়ে? হ্যাঁ, তাহলে নাইট্রোজেন এই যে দেখো কে নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন এরা হাইড্রোজেন বন্ধন গঠন করতে পারে। উদাহরণ কে আছে? নাইট্রোজেন এবং ফ্লোরিনের উদাহরণ আছে। পারো নাই, দেখেই পারা উচিত ছিল। দেন এই যে এটা ছিল, এটা আমরা অবশ্য করাই নাই, যে পাতন, এটা আমরা করাই নাই, ফুল সিলেবাস থেকে আসছে, এটা আমরা করাই নাই। দেন তারপর এই যে জৈব যৌগের একটা বিক্রিয়া ছিল, এটাও করাই নাই আমরা, কারণ এই বিক্রিয়াটা আমরা করাই নাই, বিক্রিয়া থেকে একটাই আসছে, প্রথম অধ্যায় থেকে আসছে, এটা করাই নাই। এই 3টা ব্যতীত 12টা কোশ্চেন তোমার দেখেই পারা উচিত ছিল কেমিস্ট্রিতে, কেমিস্ট্রি ইজি ছিল, 12টা কোশ্চেন তোমার দেখেই পারা উচিত ছিল। সো এগুলো দেখেই দেওয়ার উদ্দেশ্য তোমার একটাই উদ্দেশ্য, তুমি এখান থেকে শিক্ষা নাও যে তোমার প্রথম এক্সাম তুমি কি ভুলগুলা করছো। নিজে নিজে এখনই ক্লাস শেষে এখনই বসে প্রত্যেকটা PDF দিয়ে দিব, প্রত্যেকটা জিনিস তুমি সলভ করো, পাশে প্রসেস দেওয়া আছে, কেমন? জাস্ট মান ভিন্ন, ওই প্রসেসে সবগুলো ম্যাথে নিজে নিজে করবা, এতে তুমি বুঝতে পারবা পরীক্ষায় তুমি কোনটা পারো নাই। এটা যদি ভবিষ্যতে আসে, এটা যাতে ভুল না যায়, এটা ইনশিওর করতে হবে তোমার, এইটা ইনশিওর করতে হবে, কেমন? এইটা অ্যানালাইসিস দেওয়ার উদ্দেশ্য এইটাই, যে তোমরা যাতে কোনোভাবেই এই পরীক্ষায় যে ভুলগুলা করছো পরবর্তীতে পরীক্ষায় এই ভুলগুলা না হয়। এখান থেকে সিদ্ধান্ত নাও যদি চান্স পাইতে চাও। আর যারা ওই যে গতানুগতিকভাবে চলতে থাকবা তারা চান্স পাবা না, দিন শেষে গিয়ে আফসোস করতে হবে, দোষ দিতে হবে, কেন চান্স পাই নাই? কেমন? তুমি তো নিজের ভুলগুলোকে শুধরাও নাই, তুমি তো নিজেকে ইমপ্রুভই করো নাই, কেমনে চান্স পাবা? তোমার মার্ক এখন যে খুলনা বিশ্ববিদ্যালয় দিচ্ছে তুমি 40 মার্ক পাবা, তুমি যদি ওই জিএসটিতে দাও 3 মাস পরে তাও 40ই পাবা, কারণ তুমি এখন যে অবস্থানে আসো 2 মাস পরে সেম অবস্থানেই থাকবা, ওই যেগুলো পড়ছো ওগুলাই গাধার মতো পড়ে যাওয়া। কিন্তু নিজের যে ভুল কোথায়, যে আমি কোন জায়গায় পারি না, পরীক্ষায় গিয়ে সেম জিনিস টিচার করাইছে কিন্তু পরীক্ষায় গিয়ে ধরতে পারতেছি না, এটা সমস্যা, নাকি মাথায় আবার সলভ আসে না, নাকি হ্যান্ড ক্যালকুলেশনের সমস্যা, তোমার খুঁজে বের করতে হবে। সবাই 30 থেকে 40 পার পর ক্যাপাবিলিটি সবারই থাকে, কিন্তু 40 পেলে তো চান্স হবে না, চান্স কোথায় পাইতে হবে? 60 পাইতে হবে। সো তোমার উদ্দেশ্য থাকতে হবে যে এখন এই পরীক্ষা দিয়ে তো বুঝলা তোমার সমস্যা কোথায়, এটা খুঁজে বের করতে হবে, করে এই 40কে তোমার 60-এ কনভার্ট করতে হবে, মানে তোমার 20 মার্কের ইমপ্রুভমেন্ট নিয়ে আসতে হবে যদি চান্স পাইতে চাও। এরপরে যারা মনে করো ভালো করতেছো, যে 60 পাবা, চান্স পাইছো, মোটামুটি মিডল লেভেল আসো, কিন্তু তুমি ভালো সাবজেক্টে পড়তে চাও, টপ করতে চাও, তোমার এই 60 মার্কটাকে মিনিমাম 75-এ নিয়ে যাইতে হবে, 70 থেকে 75 নিয়ে যাইতে হবে, তাহলে তুমি টপ করতে পারবা। সো তোমারও কি প্রয়োজন? ইন্টারেস্ট প্রয়োজন, 15 মার্কের ইন্টারেস্ট প্রয়োজন, কেমন? তারপরে এখন যে অবস্থা আছে এখান থেকে তোমার নিজেকে ইমপ্রুভ করতে হবে। তুমি যদি 5 থেকে 7 দিন টাইম দাও তাহলে ইমপ্রুভ করতে পারবে, কিন্তু তোমার বুঝতে হবে কোন জায়গায় প্রবলেম, কি করতে হবে। এই জন্য এই সমস্যার সমাধানের জন্য তোমাদের জন্য আমরা নিয়ে আসতেছি যে লাস্ট ফাইট ড্রিম চেজার। এখানে কি করাবো দেখো, যে কৃষি প্লাস 24 জন্য ম্যারাথন থাকবে, যে ফার্স্ট ক্লাস রাবি ডেডিকেটেড ম্যারাথন থাকবে, হাবিপ্রবি ম্যারাথন থাকবে। আমাদের এই কোর্সের উদ্দেশ্য, তুমি যে অবস্থায় থাকো না কেন, একদম যদি তোমার প্রিপারেশন 0 লেভেলেও থাকে, সেই অবস্থা থেকে তোমাকে এই 5টা বিশ্ববিদ্যালয়ের মধ্যে যে কোনো একটাতে চান্স পাওয়ানো। এর সঙ্গে আরেকটা বোনাস পয়েন্ট, যেহেতু আমাদের ঢাবি আবার অ্যাড হয়ে যাচ্ছে, সো এটা তোমার কাছে স্বর্ণ সুযোগ ভাই, স্বর্ণ সুযোগ চলে আসছে তোমার কাছে, যে ঢাকা বিশ্ববিদ্যালয় যদি প্রিপারেশন খারাপ থাকলেও ঢাবিতে তুমি আবার সুযোগ পাচ্ছ। সো এটা বলবো তোমার জন্য সবচেয়ে ভালো একটা সুযোগ। ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া সবচেয়ে সহজ যদি কনসেপ্ট ক্লিয়ার রাখতে পারো। 50 থেকে 55 পাইলে, এরকম কোশ্চেন হলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে 55 পাইলে চান্স পাবা, এরকমই কোশ্চেন হবে। 55 পাওয়া কিন্তু কঠিন না ভাই, খুবই সহজ 55 পাওয়া, 55 থেকে 60 পাওয়া খুবই সহজ। হুবহু জিনিস আসছে, তাও যদি না পারো তাহলে তো কিছু করার নেই। তাহলে এই যে ঢাকা অ্যাড হচ্ছে। সো আমাদের উদ্দেশ্য তোমাকে তোমার কাজ একটাই, যে পরবর্তী 20 দিন, মানে 20 দিন মানে হাজিদানাসের পরীক্ষা আমাদের মোটামুটি সব কিছু ঠিক থাকলে 20 তারিখের মধ্যে হবে। সো আমাদের 20 দিন টাইম পাবো হাজিদানাস পর্যন্ত। সো এই 15 থেকে 20 দিন আমরা টার্গেট করবো ফার্স্ট এবং রাবির মধ্যে যাতে আমাদের চান্সটা হয়ে যায় খুব ভালোভাবে। সো তুমি যদি পরবর্তী 15 দিন
আমাকে দিতে পারো, জাস্ট যা বলবো তোমার সেটা করতে হবে, এরকম মেন্টালিটি রাখতে হবে যে ভাইয়া যা বলবে সেটা করতে হবে, অনেক বেশি পরিশ্রম করার মেন্টালিটি রাখতে হবে। আমি বলবো ডু, তুমি বলবা ডান, তাইলে তোমার জন্য এই কোর্স, নাইলে এই কোর্সে তোমার আসার বিন্দুমাত্র প্রয়োজন নাই, আসলেও তুমি কোপ আপ করতে পারবা না। কিসের জন্য পারবা না? প্রত্যেক দিন তোমার কমপক্ষে 5 থেকে 6 ঘন্টার মধ্যে ক্লাস করতে হবে, 5 থেকে 6 ঘন্টা ক্লাস করতে হবে, পাশাপাশি নিজেকে 7 থেকে 8 ঘন্টা টাইম দিতে হবে। দিতে পারবা 12 থেকে 14 ঘন্টা, তাহলে আমি তোমাকে এই গ্যারান্টি দিচ্ছি, স্বর্ণ পেটে লিখে দেবো, তুমি 100% চান্স পাবা। শুধু চান্স না, টপ করতে পারবা। জাস্ট 10 থেকে 15 দিন এই পরিশ্রম যারা করতে পারবা, নো ফোন ইউজ করা যাবে না, এই কমিটমেন্টগুলো করতে হবে, একটা সেকেন্ড ওয়েস্ট করা যাবে না। প্রত্যেক দিন আমাদের ক্লাস থাকবে 5 থেকে 6 ঘন্টা, এই ক্লাসগুলো করতে হবে। 5 থেকে 6 ঘন্টা ক্লাস হবে, এর বাইরে 6 থেকে 7 ঘন্টা তোমার পড়তে হবে। এই কমিটমেন্ট যদি করো তাহলে আমি 100% শিওর দিব যে তুমি চান্স পাবা, এই গ্যারান্টি আমি তোমাকে দিচ্ছি। সো ক্লাসগুলো আমাদের কীভাবে হবে দেখো, প্রথমে আমরা কৃষি এবং চবির ম্যারাথন নিব। কৃষি এবং চবির ম্যারাথন নিব, এটা আমাদের কয় তারিখ থেকে শুরু হবে? যে 27 তারিখ থেকে শুরু হবে, যেহেতু তোমাদের জগন্নাথের পরীক্ষা আছে 27 তারিখে, কেমন? এবং জগন্নাথের পরীক্ষা আছে 27, 26 এবং 23 তারিখে জাবির পরীক্ষা আছে। সো জাবির জন্য আমরা ম্যারাথন দিয়ে দিব, এবং যেহেতু এটা আমাদের আগে প্ল্যান করা হয়েছিল তাই জাবি এবং জগন্নাথ অ্যাড করা নাই। সো এটার মধ্যে জাবি এবং জগন্নাথের ম্যারাথনও অ্যাড হবে, কেমন? তবে আমরা জাবির পরেই ধরি। জাবির পরে মনে করো যে কি 27 তারিখ থেকে আমরা শুরু করব যে কৃষি এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রিপারেশন নেওয়া। প্রত্যেক দিন একটা করে ক্লাস থাকবে। ক্লাস কেমন হবে? কৃষি বিশ্ববিদ্যালয় এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জন্য একদম ডেডিকেটেডভাবে শূন্য থেকে পড়াই দেওয়া হবে। যে আমরা তোমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য পড়াই দিছি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোশ্চেন প্যাটার্ন, খুলনা বিশ্ববিদ্যালয়ের কোশ্চেন প্যাটার্ন সেম, কিন্তু ওইটার সাথে তুমি জগন্নাথ বা জাহাঙ্গীরনগরের কোশ্চেন প্যাটার্ন কিন্তু মিলাইতে পারবা না। তোমাদের আমি আগামীকালই কেমিস্ট্রি ফার্স্ট পার্টের ক্লাস দিয়ে দিব জাহাঙ্গীরনগর এবং জগন্নাথের জন্য, দেখবা কোশ্চেন প্যাটার্ন বিন্দুমাত্র মিলাইতে পারবা না, ঢাকা ভার্সিটিতে যা পড়াইছি তার 60% জিনিস তোমার জাহাঙ্গীরনগর বা জগন্নাথের জন্য পড়ার প্রয়োজন নেই। সো তুমি যদি এখন ওই ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য যেগুলো পড়াইছে ওগুলো নিয়ে যদি সারাদিন পড়ে থাকো, তাহলে কিন্তু জাহাঙ্গীরনগরে চান্স হবে না, কারণ জাহাঙ্গীরনগর ভিন্ন ভিন্ন টপিক থেকে প্রশ্ন করে। সো ওই টপিকসগুলো তোমার জানতে হবে, কেমন? এই জন্য জাস্ট প্রিপারেশন তুমি নিয়ে আসছো বা নাও নাই, এটা কোনো বিষয় না। তোমার এই মুহূর্তে বুঝতে হবে কোন ভার্সিটির জন্য কী কী গুরুত্বপূর্ণ। তোমরা এটা আশা করি জানো যে প্রত্যেকটা ভার্সিটির নির্দিষ্ট প্যাটার্ন থাকে, ওই প্যাটার্নের বাইরে তারা যায় না, ওই প্যাটার্নই তারা গতানুগতিকভাবে প্রত্যেকবার প্রশ্ন করে। সো ওই প্যাটার্নটা তোমার জানতে হবে, ওই প্যাটার্ন অনুযায়ী তোমার প্রিপারেশন নিতে হবে। লাস্ট মুহূর্তে এসে যেই ভার্সিটি যেই প্যাটার্ন থেকে কোশ্চেন করে ওই প্যাটার্ন অনুযায়ী যদি প্রিপারেশন নিতে পারো, তাহলে 100% তুমি চান্স পাবা, 100% চান্স পাবা, কেমন? এইটা ইনশিওর করতে হবে প্রত্যেকটা ভার্সিটি কোন জায়গা থেকে প্রশ্ন করে। এটা তুমি যদি নিজে 4 থেকে 5 বার প্রত্যেকটা ভার্সিটির প্রশ্ন ব্যাংক সলভ করতে পারো, তবে এই কোর্সে তোমার প্রয়োজন নেই, তুমি নিজেই করতে পারো। আর যদি না পারো, যে চাও যে ভাইয়া অ্যানালাইসিস করে যেভাবে আমরা ঢাবিতে তোমাদের ম্যারাথন নিছি, আর আমার ম্যারাথন মানে জাস্ট ক্লাস তোমাকে দিলাম করবা, বিষয়টা এমন না। তার প্রমাণ এইটা, ঢাকা বিশ্ববিদ্যালয় পরীক্ষা হলে আরও ভালো হতো, যে ওখানে আরও হুবহু সব কমন পাইতা, এখানেও পাইছো ওইখানেও পাইতা, কেমন? যে ম্যারাথন নেওয়া মানে জাস্ট অনেক অ্যানালাইসিস করে অনেক রিসার্চ করার পর তোমাদের কোশ্চেনগুলো সিলেক্ট করা হয়, কোন টপিক থেকে কোশ্চেন আসছে, ওই টপিক থেকে কী ধরনের কোশ্চেন হতে পারে, সেইগুলো অনেক অ্যানালিসিস করার পর অন্তত আমি ম্যারাথন নেই। আমি এইটা চাই যে আমার দ্বারা তোমার উপকার হোক বা না হোক, অন্তত যাতে ক্ষতি না হয়, আমার দ্বারা অন্তত কেউ যাতে ক্ষতিগ্রস্ত না হয়, কারণ এই হিসাবটা আমি দিতে পারবো না। আমার দ্বারা তুমি যদি ক্ষতিগ্রস্ত হচ্ছে, আমি এইটা সর্বদা ইনশিওর করছি যে আমার দ্বারা যাতে কোনো মানুষ, একজন মানুষের ক্ষতিগ্রস্ত না হয়। সো আমার দ্বারা তোমার একটা সেকেন্ড ওয়েস্ট হবে না, ভাইয়া ভিউ বাড়ানোর জন্য কোনো ভিডিও তোমাকে দিবে না, যে তোমার লাভ হবে না, যেটা তোমার জন্য লাভ হবে, তোমার জন্য প্রয়োজনীয়, সেইগুলোই তোমাকে দিব, কেমন? এক্সট্রা কিছু তোমাকে করানো হবে না, যা প্রয়োজন অনেক অ্যানালাইসিস করে ম্যারাথনের ক্লাসগুলো নেওয়া হয়, স্লাইডগুলো তৈরি করা হয়। সো স্লাইড মানে বোঝো না অন্য প্ল্যাটফর্ম বা অন্য কিছুর মধ্যে জাস্ট গতানুগতিকভাবে ক্লাস দেওয়া, যেমন স্লাইড মানে এগুলো তোমার জন্য ফরজ আইন, বারবার বলছি, স্লাইডে যা থাকবে এর বাইরে আসবে না, গ্যারান্টি তোমাকে আমি দিচ্ছি। তার প্রমাণ তো পেয়ে গেছো, তাই না? আশা করি পরবর্তীতেও পেয়ে যাবো আস্তে আস্তে। সো দেখো 27 তারিখে আমরা গণিত দ্বিতীয় পত্রে ক্লাস করাবো, কার স্ট্যান্ডার্ড, কৃষি বিশ্ববিদ্যালয় এবং 24 স্ট্যান্ডার্ড, যা করাবো ওই জিনিসগুলো পড়লে হবে, কী পড়বা না করবা সম্পূর্ণ গাইডলাইন এবং মেন্টরশিপ একদম থাকবে। আমরা 1 to 1 তোমাদেরকে মেন্টরশিপ প্রদান করবো, আমি নিজে করবো, যে তোমার কোন জায়গায় প্রবলেম। তোমাদের এই যে 27 তারিখে ক্লাস করবা গণিত, 5 থেকে 6 ঘন্টার ক্লাস হবে, দ্বিতীয় পত্র শেষ। তারপরে 28 তারিখে কি করতে হবে? তোমার এক্সাম দিতে হবে। এক্সাম দিতে গিয়ে তুমি যদি 60-এর নিচে মার্ক পাও, তাহলে আমরা দেখবো যে তোমার কোন জায়গায় প্রবলেম, তুমি 60-এর নিচে কিসের জন্য মার্ক পাচ্ছ, 50 পাচ্ছ, চান্স পাওয়ার জন্য 10 ইমপ্রুভ করার প্রয়োজন। সো তোমরা আমরা ডেডিকেটলি বলে দিব তোমার কী করতে হবে, কিসের জন্য মার্ক কম পাচ্ছ, সেটা নিয়ে তুমি যদি কাজ করতে পারো তাহলে চান্স পাবা। নিজের কিন্তু পড়তে হবে, আমি তোমাকে এই রাস্তাটা দেখাই দিতে পারবো। তুমি 50 পাচ্ছ পরীক্ষায়, 60 করতে হবে বা 65 করতে হবে, এই 15 মার্ক তুমি কেমনে ইনক্রিজ করতে পারো সেটা তোমাকে আমি দেখাই দিতে পারবো, কিন্তু বাকি কাজ তোমার ওই অনুযায়ী নিজের করতে হবে। সো যারা এই মেন্টালিটি রাখো, বারবার বলতেছি যে এই 10 থেকে 12 দিন নিজের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করবা, ভাইয়া বলবে ডু, তুমি বলবা ডান, কোনো প্রশ্ন করা যাবে না। 5 থেকে 6 ঘন্টার ক্লাস হবে, প্রত্যেক দিন করতে হবে, নিজেকে প্রত্যেক দিন 5 থেকে 6 ঘন্টা পড়াশোনা করতে হবে। যারা নিজের স্বপ্নকে পূর্ণতা দেওয়ার জন্য এইরকম জেদ রাখো নিজের মধ্যে, তারা এই কোর্সটা এনরোল করতে পারো, নাইলে বাকিদের প্রয়োজন নাই। এরপরে দেখো 28 তারিখে আমাদের সেমভাবে রসায়নের ক্লাস হবে, কোন স্ট্যান্ডার্ড, কৃষি এবং 24 স্ট্যান্ডার্ড। এইভাবে সেমভাবে আমরা 1 তারিখের মধ্যে কৃষি এবং 24 প্রিপারেশন 100% ভাবে কমপ্লিট করে দিব। তারপরে তোমার কাজ হবে জাস্ট এগুলা, শুধু ক্লাস না, প্রত্যেক দিন এক্সাম থাকবে, এবং এক্সামে তুমি মার্ক যদি কম পাও, কিসের জন্য কম পাচ্ছ,
সেটাকে আমরা ইমপ্রুভ করবো। কেমন, তোমার প্রবলেমটা কোথায়, যাতে তুমি 100% ভাবে যে এখানে পরীক্ষা দাও চান্স যাতে মিস না যায় এই টেনশন করবে। 1 তারিখের মধ্যে কৃষি সবই শেষ, এরপরে বসে থাকবা না। পরে যেহেতু আবার কি আর এবং সাস্টের পরীক্ষা 12-13 তারিখে, তাই না? সো আমরা এবার আরই এবং সাস্টের জন্য প্রিপারেশন শুরু করবো। আরই এবং সাস্টে আরইতেও অনেক বিশাল বড় বড় ক্যালকুলেশন আছে, অনেক বড় বড় ক্যালকুলেশন, হ্যান্ড ক্যালকুলেশন করতে হয়। সো আরইয়ের জন্য তোমাকে হ্যান্ড ক্যালকুলেশনের বস হইতে হবে। আমি তোমাকে এই গ্যারান্টি দিতে পারি, তোমরা যারা আমার ক্লাসগুলো করবা, ফ্রি ক্লাস বা পেইড যাইটাই করো না কেন, হ্যান্ড ক্যালকুলেশনে তোমাকে কেউ কখনো আটকাইতে পারবে না, এই গ্যারান্টি দিতে পারি। সো আরই এবং সাস্টকে আমরা মোটামুটি এক ক্যাটাগরিতে ফেলতে পারবো, কিন্তু সাস্টের ম্যাথগুলোর জন্য আমরা ক্যালকুলেটার হ্যাক্স শিখাবো, রাবির জন্য ক্যালকুলেটার হ্যাক্স দেয়, ওটা আমরা হ্যান্ড ক্যালকুলেশনে করবো। সো এই দুটার ম্যারাথন আমাদের একসাথে হবে। কেমনে শুরু হবে? 4 তারিখ থেকে শুরু হবে। 3 তারিখে এগ্রি 24 শেষ, 4 তারিখ থেকে তুমি আবার সাস্ট এবং কি রাবির জন্য প্রিপারেশন দেওয়া শুরু করবা। 4 তারিখে সাস্ট এবং রাবি ডেডিকেটেড আমাদের ম্যারাথন দেওয়া হবে, ওইরকম সেম 5 থেকে 6 ঘন্টার ক্লাস। কেমন, আশা করি বুঝতেছো। এইভাবে আমাদের 11 তারিখের মধ্যে আমাদের রাবি এবং সাস্টের প্রিপারেশন শেষ, 12 তারিখে সাস্ট, 16 তারিখে রাবি দিবা ইনশাল্লাহ। এই 4টার মধ্যে চান্স হয়ে যাবে। এর মাঝখানে এখন ঢাবি ডেট দিবে কবে এটা বলা যাচ্ছে না, ঢাবি এর মাঝখানে যে কোনো একদিন ডেট দিয়ে দিবে। কেমন, এর মাঝখানে যে কোনো একদিন ডেট দিয়ে দিবে। সো আমরা এভাবে প্রিপারেশন চালাইতে থাকবো। ঢাবি ডেট দিলে ঢাবির তো ম্যারাথন আছে, সেই অনুযায়ী আমরা ডেডিকেটভাবে আরও লাস্ট মুহূর্তে তুমি ম্যাথের জন্য আমরা ম্যারাথন দিব, বা পাশাপাশি তোমার রিটেনের জন্য আরও কী পড়তে হবে সেগুলো আমরা দেখাই দেবো, যেহেতু এর জন্য সুযোগ পাচ্ছি। সো এটা ডেট দেওয়ার পরে এটাকে নিয়ে আমরা এক্সট্রা কাজ করবো, ডেট দেওয়ার পরে এটাকে আমরা এক্সট্রা করে নিয়ে কাজ করবো। এর বাইরে বাদ বাকিগুলোর জন্য আমরা এই প্ল্যান অনুযায়ী আগাবো, কারণ এগুলোর ডেট চেঞ্জ হচ্ছে না। শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় চেঞ্জ করছে, ওইটা আমাদের নির্দিষ্ট যেদিন ডেট দিবে সেই অনুযায়ী আমরা এটার জন্য আবার নির্দিষ্ট প্ল্যানে আগাবো। ঢাকা বিশ্ববিদ্যালয় যেহেতু সুযোগ পাচ্ছি, ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা মেন টার্গেট রাখবো, যে কোনো বলে ঢাবিতে চান্স পাইতে হবে, যেহেতু সুযোগ পাচ্ছি আমাদের টার্গেট থাকবে মেন এইটা। সো ঢাবির ডেট দেওয়ার পরে সেখানে আমরা প্ল্যান করবো, তা বাদ বাকি আমরা এই অনুযায়ী আগাবো। এরপরে তোমার যদি এগুলোতেও পরীক্ষা খারাপ হয়ে যায়, বা আমরা আশা করতেছি এইটার মধ্যে তোমার চান্স হয়ে যাবে, যদি না হয় দেন আমরা হাবিব রবির জন্য, হাজি দানেশের জন্য 3টা আমরা ম্যারাথন নিব। আশা করি বোঝাইতে পারছি। তোমার বিন্দুমাত্র চিন্তা করতে হবে না শেষ মুহূর্তে এসে, তোমার একটা ফ্লোর মধ্যে থাকতে হবে। এতদিন অনেক কোর্সে ছিল, অনেক পড়াশোনা করছো বা করো নাই, তোমার অবস্থা যেমনই হোক, আমাদের ক্লাস তো দেখছো যে আমার ক্লাস বুঝবা না, তো এটা হওয়া সম্ভব না। তুমি বুঝবা না কেন, 100% তোমাকে বোঝাই ছাড়বো, কেন বুঝবা না? বুঝতে হবে, যা পড়াবে এর বাইরে আসবে না। সো তুমি যদি এটা ইনশোর করতে পারো, ভাইয়া যা পড়াচ্ছে এখান থেকে যায় আসো না কেন, আমি 100% পারবো, এটা তোমার ইনশোর করতে হবে। এই জন্য বারবার বলতেছি, তোমার এরকম মেন্টালিটি থাকতে হবে যে কোনো মূল্যে আমি একজন পাবলিকান হইতে চাই, আমার স্বপ্নকে পূর্ণতা দিতে চাই, আব্বু আম্মুর যাতে আমাকে নিয়ে গর্ব করতে পারে সেরকম অবস্থায় নিজেকে নিয়ে যাইতে চাই, তারা একমাত্র এই কোর্সে আসবা, নাহলে টিকতে পারবা না। প্রত্যেক দিন 12 থেকে 13 ঘন্টা টাইম দিতে হবে আমাদের সঙ্গে, না দিতেও যদি পারো, তুমি যদি পরপর 2টা এক্সাম মিস দাও, কোর্স থেকে তোমাকে ব্যান করা হবে। এই শর্তে যারা রাজি তারা আসবা, নাহলে আসবা না। কেমন, আশা করি বুঝাইতে পারছি। পরপর 2টা পরীক্ষা যদি মিস দাও, তাহলে কোর্স থেকে তোমাকে মাস্ট বি ব্যান করা হবে। ওকে, সো রেগুলার 5 থেকে 6 ঘন্টা ক্লাস করতে হবে, ইনভেন্টারি রাখতে হবে। 5 থেকে 6 ঘন্টা ক্লাস করার পরে নিজে পড়তে হবে, কি পড়বা কি না পড়বা, তোমার সমস্যা কোন জায়গায় ইমপ্রুভ করতে হবে, কোন জায়গায়, এগুলো আমরা গাইডলাইন নিব। 1-to-1 মেন্টরশিপ থাকতেছে। সো এখন কথা ভাই, কোর্স ফি কত? একদম কোর্স ফি মানে এটা নামকাও আসতে, কোর্স ফি মাত্র 479 টাকায় তুমি আমাদের এই সবগুলো এত সার্ভিস তুমি মাত্র 479 টাকায় পাচ্ছ। 479 টাকায় পাচ্ছ তোমরা মাত্র এত কিছু সার্ভিস, এতগুলা ক্লাস, এতগুলা এক্সাম, মেন্টরশিপ। জাস্ট তোমাদের মেন্টরশিপের জন্যই যে 1000 টাকা কোর্স ফি হওয়া উচিত। তোমরা যে পরিমাণে মেসেজ দাও, আর অনেকে মেসেজ দিয়ে একটু বিরক্ত হয়, মনে করে ভাই ভাব দিচ্ছে, বিষয়টা এমন না। দেখো, হাজার হাজার স্টুডেন্ট মেসেজ দাও, সবাইকে আমি নিজে কিন্তু রিপ্লাই করি, যে আমার এরকম কোনো টিম নাই এই যে ক্লাস স্লাইড থেকে বলতেছি হুবহু প্রশ্ন আসবে। কারণ কি? কারণ আমি নিজে প্রশ্ন ব্যাংক অ্যানালাইসিস করে, বিভিন্ন বই অ্যানালাইসিস করে, নিজে প্রত্যেকটা প্রশ্ন বানাই, নিজে টাইপ করি, নিজে ইউটিউবে ভিডিও আপলোড দিই, নিজে ওয়েবসাইট রান করি, সব কিছু নিজে করি এবং নিজে ভিডিও এডিট করি। সো এই জন্য গ্যারান্টি দিয়ে বলতে পারতেছি এগুলাই আসবে, কারণ সব কিছু নিজ হাতে আমি। আর তোমরা হয়তো অনেকে জানো যে আমি কিন্তু ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিয়েছিলাম। ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নেওয়ার পরে আলহামদুলিল্লাহ যত জায়গায় পরীক্ষা দিয়েছি সব জায়গায় চান্স পাইছি। রুয়েট, চুয়েট, কুয়েট, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে 139তম হয়েছিলাম, তারপরে জিএসটিতে, তারপরে পরীক্ষা কোথায় দিয়েছিলাম, এই কটাতেই দিয়েছিলাম, আর ইউজিএসটি, তারপরে রুয়েট, চুয়েট, কুয়েট, আর ঢাকা বিশ্ববিদ্যালয়। হ্যাঁ, ঢাকা বিশ্ববিদ্যালয় আমার কেমিস্ট্রি আসছিল। কেমন? সো এই জন্য, এবং নিজেরও এক্সপিরিয়েন্স আছে যে কী পড়তে হবে, এগুলো তো নিজে থেকে পড়ে আসছি, এবং পাশাপাশি এতদিন ধরে স্টুডেন্ট পড়াচ্ছি অফলাইনে। সো এটা জানি, এই এক্সপিরিয়েন্স থেকে তোমাদের সর্বোচ্চ সাপোর্ট দেওয়ার চেষ্টা করবো। তোমাকে এটা নিয়ে চিন্তা করতে হবে না, বললাম তো, এই গ্যারান্টি দিচ্ছি। তুমি যদি পরবর্তী 15 দিন ভাইয়া যেভাবে বলবে সেভাবে চলতে পারলে তোমার চান্স পাওয়ার নিশ্চয়তা ভাইয়ার, এটুকু বিশ্বাস রাখতে পারো। অ্যাজ এ বড় ভাই হিসেবে তোমাকে পাবলিকান হওয়ার আগ পর্যন্ত সব ধরনের সাপোর্ট আমরা প্রোভাইড করবো, আমি নিজে প্রোভাইড করবো। সো এইটুকু ভাইয়ের উপর বিশ্বাস রেখে মাত্র 479 টাকায় প্রত্যেকটা ভার্সিটির ম্যারাথন তুমি কমপ্লিট করতে পারবা। কারণ তোমার চান্স পাওয়ার আগ পর্যন্ত এক্সাম, ম্যারাথন যা লাগে সব কিছু প্রোভাইড করবো। আর যদি মনে করো এই টাকাটা আসলে সবার দেওয়ার সামর্থ্য আছে, আমি এটা বিশ্বাস করি, এই জন্য এত কম রাখছি। এই জন্যই এত কম, যে এত কিছু তোমাকে সার্ভিস প্রোভাইড করা হচ্ছে, মেন্টরশিপ, এক্সাম, এই ধরনের ক্লাস লাইন, সব ধরনের। আর যে বলতেছে যে না আমি সবগুলো চাই না, যে কোনো একটার চাই, যে আমি শুধু কৃষি প্লাস চবির ম্যারাথন চাচ্ছি, সো এটাও করতে পারো। যে কোনো একটার জন্য তুমি যদি ম্যারাথন নাও তাহলে 249 টাকা। কত? 249। আর সবগুলো যদি নাও, যে সব ম্যারাথন
যে আমার চান্স পাওয়ার আগ পর্যন্ত যতগুলো ভার্সিটি আছে সবগুলো ম্যারাথন যা যা প্রয়োজন ঢাবি টাবি সব সহ 479 টাকা। আর যদি মনে করো যে কোনো একটা নিব, কৃষি প্লাস চপে নিতে পারো 249, বা যদি মনে করো সাস্ট প্লাস টাপে নিবা নিতে পারো 249, যদি মনে করো শুধু হাজি দানাস নিব 249 নিতে পারো। আশা করি বুঝাইতে পারছি। আর যারা মনে করতেছে ভাই আমার 479 টাকা দেওয়ারও সামর্থ্য নেই, তুমি জাস্ট ঢাবির ম্যারাথন দিছি ওই ম্যারাথনগুলো করো, এবং পাশাপাশি আমরা কিছু ম্যারাথন ফ্রিও দিব, কেমন কিছু ম্যারাথন ফ্রিও দিব, এগুলো করে নাও, ইনশাল্লাহ হয়ে যাবে। তবে এই যে ম্যারাথনে ক্লাস করে গেছিলা, নিজে একটা ফ্লোর মধ্যে ছিল না, কি করতে হবে না করতে হবে এগুলো নিয়ে কনফিউশনে ছিল, এই জন্য কিন্তু খুলনা বিশ্ববিদ্যালয় পরীক্ষা ওটাকে ভালো দিতে পারো না। সো তোমার একটা নির্দিষ্ট ফ্লোর মধ্যে থাকতে হবে, একটা গাইডলাইনের মধ্যে থাকলে যে তুমি নিজেকে ওই ফ্লোটা ধরে রাখতে পারবা, কেমন? সো এই পর্যন্তই। আর কোর্স কেমন এনরোল করবা, যে আমাদের হোয়াটসঅ্যাপে তোমরা নক দিও, হোয়াটসঅ্যাপ নক দিয়ে একটু ওয়েট করো, কেমন? আমরা তোমাদের ডিটেলসে প্রসেস বলে দিব। আর যারা আমাদের ওয়েবসাইট আছে, তোমরা যারা একটু ভালো বোঝো তারা আমাদের ওয়েবসাইটে যাবা, physicsmaniasiam.com, গিয়ে ডিটেলসে পেয়ে যাবা। আর যারা বুঝতেছো না তারা আমাদের হোয়াটসঅ্যাপে নক দিবা, আমরা তোমাকে ডিটেলস বলে দিব তুমি কেমনে কী করবা, কেমন? আমরা 1-to-1 সবাইকে এই সার্ভিসটা প্রোভাইড করে থাকি। যে ভাইয়ের সঙ্গে তোমাদের একদম যে নিজের বড় ভাইয়ের মতো সম্পর্ক হবে, এই সাপোর্টটা আমরা ইনশাল্লাহ দিয়ে থাকি। ওকে, আর যারা মেসেজ দিচ্ছ তারা একটু ওয়েট করো, কেমন? অনেক স্টুডেন্ট আমাদের মেসেজ দেয়, সো তোমাদের মেসেজে রিপ্লাই করতে হয়। পাশাপাশি আমি এখন আমার ম্যারাথন নিচ্ছি জাবির জন্য, কেমন? এটাও তোমাদের আপলোড দিতে হবে, এই জন্য একটু সবাই ওয়েট করো, ইনশাল্লাহ মেসেজের উত্তর পেয়ে যাবা। আসসালামু আলাইকুম।